এলোকেশী হত্যা ঘটনা। আমাদের সংস্কৃতিময় বাংলা চিরকালই তার শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীতের অফুরন্ত সম্ভারের জন্য ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে। শুধু তাই নয়, এই বাংলা হয়ে উঠেছে বিভিন্ন সময়ে নানা বিষয়ের মিলনক্ষেত্র। ভারতের স্বাধীনতা পূর্ববর্তী সময়ে এই বাংলা হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামীদের জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। ব্রিটিশ সরকার এই বাংলাতেই তাদের আদালত, সরকারি নানা দপ্তর গড়ে তুলেছিল। আবার এই বাংলাই হয়ে উঠেছিল বিপ্লবী বাঙালিদের মূল কেন্দ্রস্থল। নানা সময়ে বাংলা থেকে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে। কখনো তাকে রাজনৈতিক কারণে স্বার্থান্বেষী ব্রিটিশ সরকার ভেঙে দুটুকরো করেছে, কখনো বা তাকে বিচ্ছেদের বিনিময়ে ভারত পেয়েছে স্বাধীনতা, আবার কখনো বা স্বাধীনতা পরবর্তীকালে সাম্প্রদায়িক দাঙ্গায় রক্তে ভেসে গেছে তার গলি থেকে রাজপথ। এই বাংলা তাই নানা ঘটনা, গল্প, কাহিনী নিয়ে হয়ে উঠেছে সমৃদ্ধ। তেমনই এক জলজন্ত কাহিনী গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 150 বছর আগের বাংলার এক আইনি মামলাকে কেন্দ্র করে। 1873 সালে সেপ্টেম্বর মাসে গঙ্গা নদী তীরবর্তী শ্রীরামপুরের হুগলি সেশন আদালতে শুরু হয় বাংলার বহু আলোচিত তারকেশ্বর হত্যা মামলা। এই মামলা মূলত ছিল এক পারিবারিক কলঙ্কের ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু তাও এই মামলা তার সমসাময়িক ধর্মীয় ও সামাজিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এমনকি আইনি মামলার ইতিহাসে এই মামলা এক নজির সৃষ্টি করেছিল। এই তারকেশ্বর হত্যা মামলা গড়ে উঠেছিল এক স্বামীর হাতে স্ত্রীর খুন ও তার ব্যভিচারকে কেন্দ্র করে। সেই সময় প্রায় বাংলার ঘরে ঘরে আলোচনার মূল আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছিল এই এলোকেশী হত্যা মামলা। 19বিংশ শতকে পাশ্চাত্য শিক্ষা বাংলায় যথেষ্ট প্রসারিত ও ব্যাপ্ত হলেও তা মূলত সমাজের কিছু বিশেষ শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর তাই নারীর মর্যাদা যে সামাজিক ক্ষেত্রে কতটা অবহেলিত ছিল তা বলার অপেক্ষা রাখে না। শিক্ষিত নারী হলেও তার যে স্বতন্ত্র কোনো সত্তা থাকতে পারে সেটাই তৎকালীন সমাজ কোনোদিন ভাবতে পারেনি। 1873 এই এলোকেশী হত্যা মামলাতেও দেখা যায় সমাজে নারীর স্থান, নারীর প্রতি তার আচরণ কতটা নিম্নমানের এবং এই সমাজ কতটা অজ্ঞভাবে এই ঘটনাকে বিচার করেছিল। এবং সেই বিচারের ফলে নানাবতী বনাম মহারাষ্ট্র মামলার ন্যায় এই মামলাতেও জনরোষের চাপে আদালত তার পূর্ববর্তী রায় সংশোধন করতে বাধ্য হয়েছিল। এই ঘটনার মূল কেন্দ্রে আছে এক 16 বছর বয়সী হিন্দু মহিলা এলোকেশী। তার স্বামী ব্রিটিশ সরকারের একজন কর্মচারী নবীনচন্দ্র এবং হুগলির তারকেশ্বর মন্দিরের প্রধান ব্রাহ্মণ তথা মহন্ত মাধবচন্দ্র গিরি। এদের তিনজনকে ঘিরে এই মামলার কাহিনী গড়ে উঠেছে। তারকেশ্বর পার্শ্ববর্তী কুমরুল গ্রামের এক দরিদ্র যজমান নীলকমল মুখোপাধ্যায়ের 8 বছর বয়সী কন্যা ছিল এলোকেশী। তৎকালীন সমাজে বাল্যবিবাহ প্রথা চালু ছিল। সেই প্রথা অনুযায়ী ওই 8 বছর বয়সেই কুলীন ব্রাহ্মণ সম্প্রদায়ের নবীনচন্দ্র ব্যানার্জির সাথে এলোকেশীর বিবাহ হয়। নবীনচন্দ্র কলকাতায় ব্রিটিশ সরকারের অধীনে এক ছাপাখানায় কাজ করতেন। কলকাতার মতো জনবহুল শহরে গ্রাম্য এলোকেশীকে নবীনচন্দ্র রাখতে চাননি, তাই সে বিবাহিত হয়েও থাকত তার বাবার বাড়িতে। নবীনচন্দ্র সপ্তাহান্তে বা ছুটিতে এলোকেশীর কাছে যেতেন। তারা সন্তান লাভের চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সফল হচ্ছিল না। ধর্মপ্রাণ নীলকমল তখন তারকেশ্বর শিব মন্দিরের প্রধান মহন্ত মাধব চন্দ্রগিরির কাছে নিজের মেয়েকে নিয়ে যান। সেখানে গিয়ে সমস্যার কথা বলেন। মহান্ত তাদের আশ্বস্ত করেন যে এলোকেশী সন্তান লাভ অবশ্যই করবে। মহান্ত এও বলেন যে এলোকেশী যেন তার কাছে রোজ আসে। অচিরেই মহান্ত এবং এলোকেশী এক অবৈধ বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। এরপর নবীন যখন শ্বশুর বাড়িতে স্ত্রী এলোকেশীর সাথে দেখা করতে আসে, তখন আশেপাশের লোকজনের কাছ থেকে জানতে পারে এলোকেশী ও মহান্তের সম্পর্কের কথা। তখন এলোকেশী ও নবীনচন্দ্রের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। শোনা যায় এরপরও নবীনচন্দ্র এলোকেশীকে নিয়ে ওই স্থান থেকে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু মহান্ত তার লোকজন পাঠিয়ে তাদের আটক করেন। নিজের স্ত্রীকে অন্য কারোর হতে না দেওয়ার জন্য ঈর্ষায় রাগে মেজাজ ধরে রাখতে না পেরে নবীনচন্দ্র মাছ কাটা বঁটি দিয়ে এলোকেশীর মুণ্ডুচ্ছেদ করে দেয়। 1873 সালের 27শে মে এই ঘটনা ঘটে।
এরপর নবীনচন্দ্র নিজেই পুলিশের কাছে গিয়ে নিজের অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করে এবং জানায় যে সে ফাঁসির সাজা চায়। এরপর এই ঘটনা কেন্দ্র করে হুগলি সেশন কোর্টে কুইন ভার্সেস নবীনচন্দ্র ব্যানার্জির মামলা শুরু হয়, কিন্তু লোকমুখে এই মামলা তারকেশ্বর হত্যা মামলা নামেই পরিচিত হয়ে যায়। নবীনচন্দ্রের বিরুদ্ধে ৩০২ ধারা অনুযায়ী খুনের মামলা চলতে থাকে। যেহেতু তারকেশ্বর মন্দিরের মহান্ত এই কেসে জড়িত ছিলেন, তাই প্রথম থেকেই এই কেস ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। নবীনচন্দ্রের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তিনি আদালতে জানান যে নবীনচন্দ্র এক ক্ষণিকের উত্তেজনায় এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, যখন স্ত্রী এলোকেশী তার সামনে তার এবং মহান্তের সম্পর্কের কথা স্বীকার করে। কোর্টের সেশনগুলো প্রত্যেকটি ছিল নাটকীয়। মহান্ত আত্মার ইংরেজ উকিলকে কোর্টের বাইরে হেনস্থা হতে হয়েছিল। শহরের জনগণের মধ্যে তখন এই কেস নিয়ে আলোচনা চলেছিল তুঙ্গে। আসলে মামলাটির মধ্যে বিতর্ক সৃষ্টি হওয়ার মতো সমস্ত উপাদান ছিল। একটি অবৈধ প্রেম, ব্যভিচারী নারী, একটি হত্যা, একটি হত্যাকারী, একজন ধর্মীয় পুরোহিত। সুতরাং ধর্মীয় বিশ্বাসও এখানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর এমন এক আকর্ষণীয় কাহিনীকে ঘিরে গড়ে উঠেছিল নানা কল্পনা। একটা লোক এমন রটাতে শুরু করেছিল যে নবীনচন্দ্র নিজের পরিবারের কলঙ্ক মোচনের জন্য এই কাজ করেছিল। আবার কিছু লোক রটিয়েছিল যে একজন মহান্ত এক তরুণী মেয়েকে ধর্ষণ করেছে। কিন্তু যতই কেস এগোচ্ছিল, ততই সমাজে নবীনচন্দ্রের প্রতি সহানুভূতি বৃদ্ধি পাচ্ছিল। আবার তখন কোর্টে জুরিদের সিদ্ধান্ত দ্বারা মামলার নিষ্পত্তি করা হতো। বর্তমানকালে অবশ্য ভারতে এই জুরি ব্যবস্থা নেই, কিন্তু ব্রিটিশ শাসিত ভারতে এই জুরি আইনি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। প্রথম পর্বে তাই জুরিদের বিচার অনুযায়ী নবীনচন্দ্রকে বেকসুর খালাস করে দেওয়া হয়, কেননা তারা মনে করেন যে এই খুন নবীনচন্দ্র এক প্রকার অপ্রকৃতিস্থ অবস্থায় করেছে। তার জায়গায় ওই অবস্থায় যে কেউ থাকলে একই কাজ করত। অর্থাৎ তৎকালীন হিন্দু সমাজের ধারণা অনুযায়ী এক নারী যদি কোনোভাবে তার স্বামী ব্যতীত অন্য পুরুষের প্রতি আকর্ষিত হয়, তবে তার প্রাণ নেওয়া অপরাধের ঊর্ধ্বে। কিন্তু এমন সময় ব্রিটিশ জজ H.T. প্রিন্সেপ জুরির এই সিদ্ধান্ত বাতিল করেন এবং মামলাটি পুনর্বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে পাঠান। এক্ষেত্রে বলা দরকার, ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী সেকশন 497-এ অ্যাডাল্টারি বা ব্যভিচার শাস্তিযোগ্য অপরাধ ছিল। মূলত কোনো বিবাহিতা নারী অবৈধ সম্পর্কে লিপ্ত হলে তা ছিল অপরাধ। তবে সেক্ষেত্রে ভিকটিম সেই নারী হতো না, হতো সেই নারীর স্বামী। এই আইন ইন্ডিয়ান পেনাল কোডে যুক্ত করার প্রধান কারণ ছিল, তখন বেশিরভাগ হত্যার কারণ ছিল এই ব্যভিচারী প্রেম বা অ্যাডাল্টারি। কিন্তু ব্রিটেনে অ্যাডাল্টারির ভিত্তিতে ডিভোর্স করা গেলেও ভারতে সে সময় ডিভোর্সের কোনো ধারণাই ছিল না। তাই যদি কোনো বিবাহিত পুরুষ কোনো অবিবাহিত নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন, তবে তা অ্যাডাল্টারির আওতায় পড়ত না। অর্থাৎ বিবাহিত নারী ছিল তার স্বামীর এক প্রকার সম্পত্তি। আর সেই দিক থেকে দেখতে হলে পরসম্পত্তিতে হাত দিলে তা তো অবশ্যই অপরাধ। যাই হোক, কলকাতা হাইকোর্টে এই তারকেশ্বর হত্যা মামলা আবার চালু হয়। তার সাথে মহান্তর বিরুদ্ধে শুরু হয় অ্যাডাল্টারির কেস, যেখানে আসামি ছিলেন মহান্ত মাধবচন্দ্র আর পীড়িত ছিলেন নবীনচন্দ্র। এখানে মহান্ত ভয়ে চলে যান চন্দ্রনগর, যেটা ছিল ফ্রেঞ্চ সরকারের অধীন। আর ফ্রেঞ্চ সরকারের নিয়ম অনুযায়ী অ্যাডাল্টারি সেখানে কোনো অপরাধ বলে গণ্য করা হতো না। তবে ব্রিটিশ সরকার সুকৌশলভাবে পরিকল্পনা করে স্থানীয় এক জমিদারের সাহায্য নিয়ে মহন্তকে আবার কলকাতায় নিয়ে আসেন। অ্যাডাল্টারি অপরাধে আর 3 বছরের কারাবাস ও 2000 টাকা জরিমানা হয়। আর নবীনচন্দ্রকে স্ত্রীকে খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ও আন্দামান পাঠিয়ে দেওয়া হয়। তবে রায় ঘোষণার পরও এই কেস নিয়ে আলোচনা বন্ধ হয় না। নবীনচন্দ্র সাজা পাওয়া নিয়ে জনসাধারণের মধ্যে প্রবল রোষ সৃষ্টি হয়। তারা নবীনের এই সাজা মানতে পারে না। তারা নবীনের পক্ষে হস্তাক্ষর সংগ্রহ শুরু করে। সেই সময় প্রায় 10,000 জন এই মর্মে সই করেন যে নবীনকে সাজামুক্ত করতে হবে। সেই সময় ব্রিটিশ সরকার পড়ে যায় অতন্তরে, কারণ স্বয়ং হাইকোর্টের রায় কিভাবে লঙ্ঘন করা যাবে। কিন্তু এর আগে 1857-তে মূলত এক ধর্মীয় কারণকেই কেন্দ্র করে সারা ভারতব্যাপী সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল। আর তাই এই তারকেশ্বর হত্যা মামলার ক্ষেত্রেও জনরোষ যাতে আরও বৃদ্ধি পেয়ে কোনো অনভিপ্রেত ঘটনা না ঘটে, তাই 3 বছর অতিক্রম হতেই নবীনচন্দ্রকে বেকসুর খালাস করে মুক্তি দেওয়া হয়।
এই তারকেশ্বর হত্যা মামলা বা এলোকেশী হত্যা মামলা বাংলার সবচেয়ে বিতর্কিত কেস বলে বিবেচিত হয়। বেশ কয়েক দশক ধরে এলোকেশীর নামে শাড়ি, পানের ডিব্বা প্রভৃতি জনপ্রিয়ভাবে বিক্রি হতো বাজারে। বাংলার তৎকালীন সাহিত্য সংস্কৃতিতেও এই কেসের প্রভাব পড়েছিল। এই ঘটনা নিয়ে বাংলার বটতলা সাহিত্যে জমজমাট হয়ে ওঠে, মহান্তের এই কাজ, তারকেশ্বরের নাটক, মহান্তের যেমন কর্ম তেমন ফল ইত্যাদি বটতলার প্রহসন প্রকাশিত হয়েছিল। মহান্ত এলোকেশী অবৈধ প্রণয়কে কেন্দ্র করে কবিগান, পাঁচালী, খেউড় জাতীয় গান রচিত হয়েছিল। এইসব বই আকারে প্রকাশ হওয়ার পর তা হাজার হাজার কপি বিক্রি হয়েছিল। এছাড়া সেই সময়ের বেঙ্গলি পত্রিকার এক প্রতিবেদনে লেখা হয়েছিল যে লুইস থিয়েটারে সাধারণ মানুষ যেভাবে শেক্সপিয়ারের ওথেলো নাটক দেখতে ভিড় জমাতেন, হুগলির সেশন কোর্টের চত্বরেও মানুষ এই মামলা শুনতে ভিড় করতেন। এমনকি ভিড় কমাতে আদালত কর্তৃপক্ষ টিকিটের ব্যবস্থা করেছিল। আর ইংরেজি জানা বাবু সম্প্রদায় ছাড়া ছাপোষা বাঙালির সেখানে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এছাড়া কালীঘাটের যে পটশিল্প বাংলার কলা জগতে বিশেষ স্থান অধিকার করে আছে, সেই পটশিল্পের কাহিনীতে এই হত্যা সংক্রান্ত নানা ঘটনা স্থান পেয়েছিল। কোথাও দেখা যেত নবীনের হাতে বঁটি, সামনে মুন্ডচ্ছেদ করা এলোকেশী ইত্যাদি নানা ঘটনা এই পটশিল্পে দেখা গিয়েছিল। এই ব্যাপারে আপনাদের যদি আরও কোনো তথ্য থাকে আমাদের জানান না।